We are back to the Mission Hospital Neurosurgery blog and আমার সঙ্গে আছেন প্রফেসর চক্রবর্তী এবং উনি নানান জায়গায় ঘুরেছেন এই ব্রেন টিউমারের প্রবলেম নিয়ে। উনি প্রথমে দক্ষিণ ভারতে গেছেন, তারপরে দুর্গাপুরে মিশন হসপিটালের ডিসিশন নিয়ে এসছেন যে আমি এখানেই করাবো। তো আমি আপনাকে এই প্রশ্নটা করব যে আপনি তো বিভিন্ন জায়গায় গেলেন, চেন্নাই গেলেন, অন্য জায়গায় গিয়েছেন, গিয়ে তারপরে আমাদের হাসপাতালে এসছেন। তো আপনার দুর্গাপুরবাসীর কাছে কি মেসেজ থাকবে যে ঘরের কাছে নিউরোসার্জারি করাতে কতটা সুবিধা হলো, লজিস্টিক সাপোর্ট, আপনার খরচার ব্যাপারে যে কতগুলো অ্যাডভান্টেজ আপনি পেলেন, কি ডিসঅ্যাডভান্টেজ পেলেন, সেগুলো সম্বন্ধে যদি আমাদের দর্শককে একটু অবহিত করেন। হ্যাঁ, না, আমি যখন আমার ব্রেন টিউমারটা ডিটেক্টেড হলো এবং আমাকে ওখানকার নিউরোফিজিশিয়ান আমাকে বললেন যে আপনার এটা আপনি নিউরোসার্জনের সাথে যোগাযোগ করুন এবং আপনি ভর্তি হয়ে যান। তো আমি ওখানে নিউরোসার্জনের সাথে আর কোনো কনসাল্টে যাইনি। আমি তখনই ডিসাইড করে ফেলেছি যে আমাকে দুর্গাপুর ফিরে যেতে হবে এবং মিশন ডক্টর সত্যজিৎ দাসের সাথেই যোগাযোগ করতে হবে, মিশন হসপিটাল। বিকজ অফ ইওর প্রায়র এক্সপেরিয়েন্স। হ্যাঁ, আমার পূর্ববর্তী কিছু মানে অভিজ্ঞতা রেখে আমি এটা ঠিক করে নিয়েছিলাম। সেজন্য আমি আর কোনো কিছু চিন্তা না করে আমি নেক্সট ফ্লাইটের টিকিট কেটেই আমি তারপরে আপনার এক্সপেরিয়েন্স এখানে কেমন হলো? হ্যাঁ, এবং এবারে আমি ওনার সাথে ভর্তি তো হলাম খুব কনফিডেন্টলি। আমার সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি ঠিক করেছিলাম, আমার হাজবেন্ডও একটুখানি বিভ্রান্ত হচ্ছিল, কারণ যেহেতু কেউ একটা মানুষ সেদিন আমাকে সাপোর্ট করেনি যে আমি মিশনে দুর্গাপুরে এটা করি। কিন্তু আমার হাজবেন্ড আমাকে বলছে তুমি খালি জেদ ধরছো, এরকম এত বড়, অথচ যদি কিছু সমস্যা হয় তখন তো সবাই আমাকে বলবে। আমি বললাম হারালে তো সবচেয়ে বেশি তুমিই হারাবে, তখন আর বলার কারোর কি আছে? যদি কিছু হারাও তাহলে তুমিই সবচেয়ে বেশি হারাবে, অতএব ওসব ভেবো না, কিচ্ছু হবে না আমার। হ্যাঁ, এবং ভগবান জানি না তখন আমাকে ভীষণ একটা মনে জোর করে দিয়েছিলেন। এবং আমি আরেকটা কি, আমি যখন ওটিতে ঢুকছি, আমার বাড়ির লোকগুলো যে একা নয়, তাদের পাশে আমার আরো আত্মীয় স্বজন, আমাদের কলিগসরা, বন্ধু বান্ধবরা সবাই রয়েছে। তাদেরকে দেখে আমি ঢুকছি যে আমার হাজবেন্ডকে সারাদিন তার পাশে সাপোর্ট দেওয়ার একজন কেউ আছে, সে এক কাপ চা খেলো কিনা জানার, এটা একটা বিরাট বড় স্যাটিসফ্যাকশন। এবং ডক্টর দাসেরও বোধহয় জীবনের প্রথম নাকি, ওনাকে ওটিতে ঢোকার আগে আমি ওনাকে বলেছি বেস্ট অফ লাক। ওনার বোধহয় জীবনের প্রথম অভিজ্ঞতা। এবং আমি ওনাকে, এবং জানেন আমি বারবার বলছি যে ওনার সামনে উনি সামনে এলে আমি সত্যি একটা কনফিডেন্স পাই এখনো পর্যন্ত। কারণ আমার মনে হয় যে মাঝে মধ্যে মনে হয় তো কি পরবর্তীকালে আবার কিছু, এখনো বাচ্চারা সেভাবে হয়নি তো, কিন্তু ওনার সঙ্গে কথা বললে, ওনার প্রেজেন্সে এবং ওনাকে সামনে দেখলে ওনার ভেতরে যে একটা কনফিডেন্স আছে সেটা ওনার চোখে মুখে কথাবার্তার মধ্যে প্রকাশ পায়। এবং উনি যখন ঢুকলেন, আমি ওটি টেবিলে শোয়া, হ্যাঁ, উনি ঢুকলেন, ওনাকে দেখে আমার ভেতরে মনে একটা বিষয়, আমি ওনাকে বললাম বেস্ট অফ লাক। উনিও এসে আমাকে বললেন আপনাকেও বেস্ট অফ লাক। তো তারপরে তো আমার সার্জারি হলো, এবং সবচেয়ে ওটাই যে আমি এতগুলো মানুষকে দেখে ওটিতে ঢুকলাম, যে এতগুলো মানুষ, সেটা একটা বিরাট কনফিডেন্স সবার সাথে। নালে অন্য কোথাও গেলে পরে আপনি ঢুকছেন আর পাশে আমার হাজবেন্ড বাইরে একা। আমি যদি আজকে দক্ষিণ ভারতে, আমার সে বাইরে দাঁড়িয়ে আছে একা, আমি কিরকম মানসিকতা নিয়ে ভেতরে ঢুকছি যে সেই মানুষটা খেলো কিনা কেউ খবর নেওয়ার নেই। এখানে তো আর সেটা নয়, এখানে জানি যে 5টা লোক তার পাশে আছে, এবং কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন এলে 5 জন ঝাঁপিয়ে পড়ে যায়। যে উনি বললেন যে হিউজ ব্লাড লস, সেখানে 1 বোতল রক্ত দেওয়ার লোকই পাওয়া যেত কিনা, সেখানে ওর ডিপার্টমেন্টে 12-13 বোতল, সবাই এক্সপেক্ট করে নিয়েছিল যে 12-13 বোতল রক্ত লাগবে, এবং সে ছেলেরা চলে এসেছিল, লাগেনি, মাত্র 1 ইউনিট ব্লাডে আমার এত বড় সার্জারি হয়েছে। হ্যাঁ, মাত্র 1 ইউনিট ব্লাডে সার্জারি হয়েছে। এবং উনি যে আশঙ্কাগুলোর কথা আমাকে বলেছিলেন, আমার তো কিছুই, একটা জিনিসও আমার ক্ষেত্রে মানে অ্যাপ্লিকেবল হয়নি। আমি এত স্মুথলি ওনার পুরো টিমের হাত ধরে এবং মিশন হসপিটালের ব্যবস্থাপনা সমস্ত কিছুর ইয়েতে আমি এত সুন্দরভাবে পার হলাম এত বড় যুদ্ধটা, যে আমাকে সবাই জিজ্ঞাসা করছে মাথা ব্যথাটা কমেছে। আমার কিন্তু এত বড় সার্জারিতে কখনো 5 মিনিটের জন্য মাথা পেন ফিল করিনি আমি।
আমার যেটুকু কষ্ট পেয়েছি আমি শুধু ভেন্টিলেশনের পাইপটা যতক্ষণ ঢোকানো ছিল, That's তো সেটা momentary. বেশিক্ষণ নয়। আমার তো, আর উনি তো বলেছিলেন ব্রেন অ্যাক্টিভ, তো আমি রাত্রির 11টার সময় আমাকে একটা আবার নিয়ে যাওয়া হলো স্ক্যান করতে। আমি সব জানি, Check scan. Yes. হ্যাঁ আমি সব জানি, যে আমাকে নিয়ে গেল এবং স্ক্যান বেডে যে শিফট করলো। আমার ব্রেন, কিন্তু আমি কথা বলতে পারছি না। হ্যাঁ, Because of that tube. দুটো টিউব আছে, একটা ফুড পাইপ, একটা ইয়ে পাইপ, কথা বলতে পারছি না। আর তো আমাকে সেখানে ইয়ে করা হলো, তো সব আমি আমার তখনই। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমি আরেকজনকে খুব থ্যাঙ্কস জানাতে চাই, সে ছেলেটির নাম আমি জানি না, সেদিন আইসিইউতে আমার কাছে ছিল যখন একটা নার্স, মেল নার্স, সে বাচ্চা একটা ছেলে, সে ছেলেটা দিদি দিদি করে আমার কাছে বারবার আসছিল এবং আমাকে ভীষণ যত্ন করছিল। দিদি ঠান্ডা লাগছে, দিদি একটা কম্বল দেবো, দিদি মানে ভীষণ ভাবে বাড়িতে কেউ আপনাকে সেবা করছে, বাড়ির কেউ, মানে সে আমার নিজের কেউ, কাছের কেউ। শুধু তাই নয়, আর একটা কথা, মানে ও যে সেদিন আমাকে এত সুন্দরভাবে একটা কাউন্সিলিং করলো, যে আমার কষ্টটা, ওই যে গলার পাইপ ঢোকানোর যে কষ্টটা, আমি আমাকে বললো কি, দিদি আপনার যে আপনাকে শুনুন, আপনার তো বড় একটা সার্জারি হয়েছে, আপনার ব্রেনটা অ্যাক্টিভ হতে যতখানি অক্সিজেনের প্রয়োজন হবে সেটা আপনি নিজের নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা পারবেন না, সেটা আপনাকে এক্সট্রা ভাবে আমাদের দিতে হচ্ছে, যার জন্য আপনার এই কষ্টটা। তো আপনি শুধু সময়টাকে পার করুন। যখন আমরা বুঝতে পারবো যে আপনার নিজের শ্বাস প্রশ্বাসে আপনার শরীরের সমস্ত অ্যাক্টিভিটি গুলো ঠিকঠাক চলছে, তখনই পাইপটা খুলে দেওয়া হবে। হ্যাঁ, তো এবং আপনি সেই সময়টুকু খালি দিদি পার করুন। তো এই কথাটুকু আমার মনের মধ্যে যে সত্যি আমি বুঝতে পারলাম, যে তার মানে আমাকে সত্যি সময়টা পার করতে হবে। আমি শুধু তখন ঈশ্বরের নাম, ঈশ্বরের শরণাপন্ন হয়ে আমার নিজের গুরুদেবের নাম স্মরণ, এসব করতে করতে কিভাবে সত্যি সময়টা পার হলো। এবং আমি বুঝতে পারছিলাম যে ও তারপর মানে বারবার যে অপারেট করছে, ভেন্টিলেশনটা কমানো বাড়ানো চলছে, এবং একটা টাইমে ওটাকে অফ করে দিল। অফ করে দিয়ে আমাকে বললো, দিদি এতক্ষণ বুঝতে পারছিলে যে তুমি নিঃশ্বাস নিচ্ছ? বললাম না। বললো, এবারে তুমি নিজে থেকে একটু নিঃশ্বাস নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং তখন ওরা ভেন্টিলেশনটা অফ করে দিয়ে দেখলো মনিটরে যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো ঠিকঠাক চলছে। সেটা 1 ঘন্টা 45 মিনিট অবজার্ভ করলে আমি সেটা বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি যে আমার। তারপরে আমাকে সকালে মানে একদম ভোরের দিকে এসে উনি করলেন। উনি যখন রাউন্ডে এসেছেন তখন অলরেডি আমি মানে ভেন্টিলেশন থেকে আউট হয়ে গেছি। বাহ। এবং উনি আমাকে এসে বেডে বসিয়ে দিলেন, এবং আমি তখন 80% ফিট পরদিনই। পরদিনে 80% ফিট। So the message to Durgapur people is that দুর্গাপুরবাসীকে এটা বলতে চাই যে এত বিভ্রান্ত হওয়ার কিছু ব্যাপার নেই। আমাদের শহর মিশন হসপিটালের বড় বড় চ্যালেঞ্জ ওনারা এখন অ্যাকসেপ্ট করছেন। শুধু একটা সময় আমরা জানতাম যে কার্ডিওতে মিশন হসপিটাল অনেকটা এগিয়ে আছে, কিন্তু এখন প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনেক বেশি এগিয়ে গেছে। এখানে এখন রোবোটিক সার্জারিও হচ্ছে, এবং আমার এই নিউরো ব্যাপারটা নিয়ে আমি দেখলাম যে এখানে প্রচুর নিউরো সার্জারি হয়, এবং প্রত্যেকটা পেশেন্ট একদম সুস্থ হয়ে ভালোভাবে বাড়ি ফিরছে। তা আমি চাইছি যে লোকের কথায় এত বিভ্রান্ত হয়ে ছুটোছুটি করে সময় নষ্ট না করে আপনারা একটু ভরসা করে দেখুন না, বাড়ির কাছে, বাড়িতে নিজের আত্মীয় স্বজনগুলোকে পাশে নিয়ে, নিজের কাছের মানুষগুলোকে কাছে পেয়ে, হ্যাঁ, একটা স্টেপ নিয়ে চিকিৎসা, আমার মনে হয় সাকসেস হবেন। এত ঘাবড়ে গিয়ে ছুটোছুটি করে এদিক ওদিক সময় নষ্ট করে, আর তারপরে শুধু তাই না, আমি এটাও দেখলাম যে আমাকে ওটি করে 7 দিনের পর তো ডাক্তাররা ছেড়ে দেবে, তারপর আমি কোথায় যাব? আমাকে হোটেলের একটা রুমে থাকতে হবে, সেখানে আমি হাইজিন বা যে আমার যে সেবা যত্নটা দরকার সেটা আমি কার কাছে পাবো? এখানে আমি আমার বাড়িতে, এবং সপ্তাহে 2 বার করে আমাকে ভিজিট করতে হচ্ছে ওনার ডাক্তারবাবুর কাছে, এবং সেটা আমি চলে আসছি শহরে, কিন্তু সেটা তো আমাকে আবার ফ্লাইটে করে একটা শহর থেকে আরেকটা শহরে যাওয়া আসা, এটাও একটা সমস্যাজনিত ব্যাপার। সেই কারণে আমি দেখলাম যে নিজের শহরে বসে এত ভালো ব্যবস্থা যেখানে মিশন হসপিটালের আছে, এত ভালো ভালো ডাক্তারের ব্যবস্থা আছে, আমি দুর্গাপুরবাসী কেন সারা পশ্চিমবঙ্গবাসীকে বা দুর্গাপুরের আশেপাশের লোকজনকে আমি এটুকুই বলবো যে আপনারা দেখুন না। ভেরি নাইস, ভেরি নাইস। নমস্কার।